অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাতারগুল, জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমাদের দীর্ঘদিনের প্ল্যানিংয়ের পর আমরা বের হয়েছি ঘুরতে, যাচ্ছি সিলেটের দিকে। সেখানে থাকলেও থাকতে পারি অথবা চলে আসলেও আসতে পারি। এটা ওইখানে গিয়ে আমাদের ঘুরে দেখার জায়গাগুলোর উপর আসলে নির্ভর করে যে আমরা একদিনে কতটা ঘুরতে পারবো। যদি কভার করতে পারি তাহলে চলে আসবো, আর যদি কভার না করতে পারি তাহলে সেখানে একদিন বা 2 দিন থাকতে পারি। আমার সাথে রয়েছে আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় ছোট মামু সমীর হোসেন। হাই, আসসালামু আলাইকুম। তারপর রয়েছে আমার সহপাঠী স্বাগত হোসেন, রয়েছে আমাদের বড় ভাই আলামিন ভাই এবং রাবু কালাম, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। আমার সহপাঠী স্বাগত হোসেন, উনি এই ট্রিপের বিষয়ে বিস্তারিত কিছু বলবেন। হ্যালো বন্ধুরা, আমরা অবশেষে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি সিলেট চলে যাব। আমাদের সাথে আমাদের ট্রিপ সঙ্গী হিসেবে রয়েছেন এই হাফেজ সমীর হোসেন, আমার শ্রদ্ধেয় মামা। যদিও মামা আমার সম্পর্কে ভাইগনা হয়, কিন্তু আসলে মামা। আমরা এখন আছি কোথায় আছি? সিলেট মাধবপুর। আমরা এখন রয়েছি মাধবপুর। আপনাদেরকে একটা গোপন টিপস দিয়ে রাখি, আপনারা যদি সঠিক করে বলতে না পারেন যে কোন জায়গায় আছেন, তাহলে ওই জায়গার যে কোনো একটা ব্যানারের দিকে তাকাবেন, দেখবেন যে বিস্তারিত লেখার পরেই লেখা রয়েছে ওই জায়গাটার নাম, উপজেলা এবং জেলা। এই গোপন টিপসটা আপনাদেরকে দিয়ে রাখছি, সহজে কাউকে শেয়ার করবেন না। আমরা একটু আনন্দ করবার জন্য চলে যাই আমার মামু হাফেজ সমীর হোসেন ও আমার সহপাঠী সাখাওয়াত হোসেনের কাছে, যিনি খুবই আনন্দের সাথে ঘুমাচ্ছেন। আর মামু একটু ইশারা দিতে উনি সজাগ হয়ে গেলেন। আমার মনে হয় যে উনি আসলে উনি ঘুমান নাই, ঘুমের একটু মানে বাহানা করছিলেন যেন ওনাকে ভিডিওর মাধ্যমে সজাগ করানো হয়। আর আলামিন ভাই, আমাদের আলামিন ভাই, যিনি সামনে বসে আছেন, উনি ড্রাইভারের সহযোগী, উনি ড্রাইভারের সহকারী। আর আমাদের শ্রদ্ধেয় ড্রাইভার আমাদের আবুল কালাম ভাই, উনি খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছেন। ওনাকেও দেখাবো যদি সময় সুযোগ করে পাই। উনি কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই রাজি পায় না। আর মামু, তোমার অনুভূতিটা একটু বলো। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে ভ্রমণ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আল্লাহ তাআলার আগে বলে রাখি, হুজুর কিন্তু উনি কিন্তু হাফেজ। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো বলা হয় না, মামু কিন্তু হাফেজ। জি আলহামদুলিল্লাহ, হাফেজ আমাদের সবার প্রাণপ্রিয় আল্লাহ তাআলা ওনাকে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন। আমিন আমিন আমিন। জি আলহামদুলিল্লাহ। এই ভ্রমণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক সৌন্দর্য এবং আল্লাহ তাআলার নাজ নেয়ামত আমরা ভোগ করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো? ঘুরো এবং আমার নিয়ামতগুলো দেখো 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 দেখো। তো যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রাকৃতিক দৃশ্য এবং তার সৃষ্টি দেখার জন্য আমরা ছুটতেছি। আর আশা করি আমরা সকলেই সে প্রকৃতভাবে আমরা সেটা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ।
আমার সাথে আছেন আমার প্রিয় মামু। আশা করি ওনার অনুভূতিগুলো শুনবেন। না আসলে আমার আর কি এর অনুভূতি, আমার তো পুরাটাই অনুভূতি। আমার ভ্রমণ মানে আমার ভাল লাগে, কিচ্ছু ভালো না লাগলেও আমার এই ভ্রমণ ভাল লাগে। দুনিয়াটাই ভ্রমণ। আমি সবসময় কেউ যদি আমার কাছে টাকা পয়সা না হতে আমি ভ্রমণে চলে যাই। আরে ভ্রমণ তো ভ্রমণ, ওই দুনিয়াটাই ভ্রমণ। 3 দিন না খায় থাকতে পারি, কিন্তু ভ্রমণ ছাড়তারি না, আমি এটা পারি না। আল্লাহ এটা আমার এই সামর্থ্য দেয়। আমি ভ্রমণ করতেই হয়, আমাকে করতেই হয়। আমি প্রতিদিন একটা একটা ভ্রমণ করি। এই ঘর থেকে ওইটা না বললাম। পাহাড় আর চা বাগানের সবুজে ঘেরা চায়ের রাজধানী শ্রীমঙ্গল সবসময়ই ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শ জায়গা। প্রকৃতির সান্নিধ্যে যারা বেড়াতে যেতে চান তাদের জন্য শ্রীমঙ্গল হতে পারে এক আদর্শ গন্তব্য। শ্রীমঙ্গল বিখ্যাত বৃষ্টিপাতের জন্য। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত এখানেই হয়ে থাকে। ভাগ্য সুপ্রসন্ন হলে ঝুম বৃষ্টির সঙ্গে চা বাগান দেখার অন্যরকম এক অভিজ্ঞতার স্বাদ পেতে পারেন। সবুজে মোড়ানো শ্রীমঙ্গলে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ চা বাগান, আর রয়েছে আনারস ও রাবার বাগান। শ্রীমঙ্গলের অপার প্রাকৃতিক সৌন্দর্য আর বন্য পশু পাখির বিচরণ নিমিষেই মুগ্ধ করে দেবে আপনাকে। আপনি যখন মাইলের পর মাইল চা বাগানের ভেতর দিয়ে যাবেন, তখন আপনার মনে হবে বিশ্বের সকল সৌন্দর্য যেন এখানে এসে ঠেকেছে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। আমাদেরকে অবশ্যই এরা স্বাগতম জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিশাল ব্যানার, এই ব্যানারের মধ্যে ইতিমধ্যে লেখা আছে যে লাওয়াছড়া জাতীয় উদ্যান স্বাগতম। তো আমরা এই জাতীয় উদ্যানে এখনই চলে যাব। এখানে অনেক প্রজাতির পশু পাখি এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এটা বাংলাদেশ সরকারের একটা সম্পদ। আপনি দেখতে পাচ্ছেন সব কিছু লেখাই আছে। তো আমরা এখনই এটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এবং এটা শ্রীমঙ্গল উপজেলায় পড়েছে, মৌলভীবাজার জেলার। আমরা প্রথমেই যাই শ্রীমঙ্গল ও লাওয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে। শ্রীমঙ্গল ঘুরতে ঘুরতে পথে মধ্যে গাড়িটাকে একটু অবসর দিয়ে চায়ের দেশ থেকে খেয়ে নিলাম এক কাপ চা। চায়ের দেশে এসে চা খাওয়ার মজাই আলাদা। শ্রীমঙ্গল শহর থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে লাওয়াছড়া রেইন ফরেস্ট। নানা প্রজাতির পাখি, বানর, অজগর, বনমুরগ, হরিণ সহ বিভিন্ন প্রজাতির বিড়াল আর কলাবাদুর রয়েছে এই অভয়ারণ্যে। পাখি প্রেমীদের জন্য লাওয়াছড়া এক আকর্ষণীয় জায়গা। সিএনজি বা অটোরিকশা দুইভাবেই যেতে পারেন এই বনে। তবে করোনার কারণে বনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। যারা যেতে চান তারা অবশ্যই একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেবেন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে যেহেতু লাওয়াছড়া জাতীয় উদ্যানটি বন্ধ রয়েছে, তাই এটি ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এরপর আমরা সোজা চলে গেলাম সিলেট শহরে। সিলেটে হোটেলের দামটা মান অনুযায়ী একটু বেশি, কারণ এটি তো আর কক্সবাজার নয়। রাতের খাবার খেয়ে সেখানে রাত্রি যাপন করে সকাল সকাল বেরিয়ে পড়ি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে, যা খুব সকাল ব্যতীত একবারেই ইম্পসিবল। শুভ সকাল সিলেট। সকাল সকালই বেরিয়ে পড়েছি ঘুরবার জন্য, কারণ আমরা যাবো পোলাগঞ্জ। আর আমার সবচেয়ে বড় একটা শখ ছিল এই যে মোমবাতিটা আছে আমার হাতে, এটা অনেকদিন ধরে আমি চাচ্ছি যে বড় একটা মোমবাতি আমি কিনে বাড়িতে নিয়ে যাবো, আর আজকে আমার সেই স্বপ্ন পূরণ হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেট সদরের অন্তর্গত। এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থলে এবং 0.1 কিলোমিটারের মধ্যে রয়েছে। স্থানীয়ভাবে এলাকাটি দরগা এলাকা এবং প্রবেশপথটিকে দরগা গেট বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন। প্রকৃতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা এই কবুতর যুগের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর খায় না, বরং আদিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার এলাকায়
প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরকে খাবার সরবরাহ করে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে দর্শনার্থীরা ছোট বড় মাছ খেতে দেয়। 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700-রও বেশি মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গুরুস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি এর মাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে এ পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েকশতে দাঁড়িয়েছে বলে জানা যায়। মাজার পরিদর্শন শেষে আমরা এয়ারপোর্ট রুট ধরে সোজা চলে গেলাম ভোলাগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় ভোলাগঞ্জের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ গেলেই আমরা এই ভোলাগঞ্জের যে ইয়ারটি আছে এখানে গিয়ে উপস্থিত হব। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে ভারতের পুরো মেঘালয় রাজ্য এটা, আর আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে উপভোগ করবেন। আমরা এখন চলে এসেছি সাদা পাথর খ্যাত কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত বোলাগঞ্জে, যেখানে আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে বোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য যতটুকু পারি ততটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এসেছি অবশ্যই কম করব না, কিন্তু আপনাদের পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এ যেন সাদা পাথরের আরেক বিছানাকান্দি। জাফলং বিছানাকান্দিতে তো অনেকেই গিয়েছেন, এবার ঘুরে আসুন অনিত্য সুন্দর ভোলাগঞ্জের সাদা পাথর। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল। সিলেট থেকে এর দূরত্ব মাত্র 33 কিলোমিটার। অসাধারণ প্রাকৃতিক শোভার স্থান এই ভোলাগঞ্জ। সাথে বাড়তি পাওনা হিসেবে পাবেন দুলাই নদীর নয়নাভিরাম সৌন্দর্য। চারিদিকে শুধু সাদা রঙের পাথর আর পাথর। এত পাথর হয়তো আগে কখনোই দেখেননি। নির্জন নৈসর্গিক এই জায়গাটিতে সামনে সবুজ পাহাড়ের সারি। পাহাড় থেকে গড়িয়ে পড়া প্রচন্ড স্রোতের স্বচ্ছ শীতল জল। এই জলে অবগাহন করে সকল ক্লান্তি অবসাদ নিমিষেই দূর করতে পারবেন। আমরা এখন যাচ্ছি ওই যে বোলাগঞ্জের কাছে যে সীমান্তটা রয়েছে, বাংলাদেশের শেষ সীমান্ত, ওইটা দেখতে। আসলে আমি রোদের কারণে ভালো করে তাকাতে পারতেছি না। মানে কি বলতেছিলাম, ওই যে বোলাগঞ্জের মানে যে শেষ সীমান্তটা, বাংলাদেশের যে শেষ সীমান্তটা, এরপরেই রয়েছে ভারত। ওইখানে সতর্কতামূলক একটি মানে সাইনবোর্ড টানানো আছে। আমরা এখন ওইটাই দেখতে যাব আর কি। আর আমি যারা সিলেট আসেন আমি তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব, অবশ্যই সিলেট আসলে বোলাগঞ্জ ঘুরে যাবেন। কারণ বোলাগঞ্জের সৌন্দর্য মানে আমি মুখে বলে আসলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার সৃষ্টি মানে এত সুন্দর যা একবারে বলার বাহিরে আর কি। তো আমার রিকমেন্ড থাকবে যারা সিলেট আসেন তারা অবশ্যই বোলাগঞ্জটা সম্ভব হলে ঘুরে যাবেন। আমরা একদম ভারতের সীমান্তে চলে এসেছি। পিছনেই ভারত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ভারতের সতর্কতামূলক একটি বিজিবির ব্যানারটা নিয়ে দেওয়া হয়েছে যেন সামনে কেউ না যায়। ভারতের যেহেতু সীমান্ত আমরা ওদিকে আর যাব না। তবে আপনি এলাকাটা যদি দেখেন, আমি একটু এদিকে দেখাতে চাই। মানে সাধারণভাবে বলতে গেলে অসাধারণ এলাকাটা। আমি যদি সাধারণভাবে বলি তাহলে অসাধারণ। আপনি পিছনের দিকে তাকান, মানে যেন কি একটা নদী চারদিক থেকে বয়ে এসেছে। মানে কি চমৎকার পরিবেশ। এখানে থাকলে মনে হবে ঘন্টার পর ঘন্টা আপনি এখানে কাটিয়ে। এর সৌন্দর্য আসলেই বলে শেষ করা যাবে না, কখনোই শেষ করা যাবে না। আপনারা, আমি বলবো যে কখনো যদি আপনারা সিলেট আসেন অবশ্যই এই জায়গাটায় আসবেন, এবং বাংলাদেশ সীমান্তের একদম শেষ প্রান্তে এত সুন্দর এলাকাটা আপনারা আসবেন, ঘুরে যাবেন।
একটা প্রতিযোগিতা চলছে আমাদের মধ্যে। আমি এই যে পাত্তর লইয়া এই যে বাইরে এবার দেখেন কি করে। আসলে এই যে হুজুর আমার মামু কিন্তু বিশাল পাথর ভাঙতে পারে। তবে আমি বলবো হ্যাঁ, তবে আমি বলবো পাথরটা যেখানকারই হোক, পাথর ভাঙে কিন্তু তারা দেখেন সম্পদ কমায় দিতেছে। এই যে দেখেন মামা আরেকবার মারছে একটা দিয়ে। বাংলাদেশ সম্পদ করে। আসলে আমাদের গ্রাম্য ভাষাটা কিন্তু খুবই চমৎকার। এখন আমরা যা বলবো সব গ্রাম্য ভাষায়। এটা হইছে আমার বাংলাদেশের পাত্তর। এটা সরাসরি চাক্কা দাওনে পাড়ায়াম ইন্ডিয়া। এই যে দেখেন, এই যে এখন আমরা আবার সিলেটে ফিরে যাব। আমরা আসার পরে সিলেটের যে ওয়েদারটা ছিল এটা খুবই ভালো, কারণ সিলেট কিন্তু আমি এর আগে এসেছি যে এই সময় মানে দিনের বেলা আর রাত নেই, যে কোনো সময় বৃষ্টি পড়তেই থাকে। কিন্তু এই যে এখন যে আমি সিলেট আছি দুই দিন ধরে আমি সিলেট আছি, এখন সিলেটের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে আবার সকালে বৃষ্টি নেই, উপরেও বৃষ্টি পড়ে নাই। এখন মোটামুটি ভালোই রৌদ্র উঠেছে, মানে চমৎকার পরিবেশ আর কি। এই পরিবেশটা আমি আসলে কখনো সিলেট এসে পাই নাই বলতে গেলে। সাদা পাথরের বোলাগঞ্জের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমরা চলে গেলাম রাতারপুলে। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার 504 একর জায়গা জুড়ে রয়েছে বন, আর বাকি জায়গা ছোট ছোট জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসাবেও অভিহিত করেছেন। বর্ষায় গাছের ডালে দেখা মেলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। বৃষ্টি ও রাস্তার অবস্থা খারাপ থাকায় আমাদের গাড়িটা নিয়ে রাতারগুলে যাওয়া সম্ভব হয়নি, অর্থাৎ আমরা রাতারগুল ঘুরে দেখতে পারিনি। এরপর আমরা বিকেলের দিকে বের হই বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের হাতে একদমই সময় ছিল না, তাই সুনামগঞ্জ ঘুরে দেখা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, আগামীতে শুধু সুনামগঞ্জকে উদ্দেশ্য করে একটি ট্রিপ হবে, যেটি হবে ব্লগ 2। এই ব্লগ 2তে আমরা সুনামগঞ্জের সৌন্দর্য ও সুনামগঞ্জ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।